হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু বায়োলজি ক্লাসরুম। আমরা ক্লাস 12-এর শুরু করেছিলাম পলিনেশন আমরা অলরেডি কমপ্লিট করেছি। তো পলিনেশনের পরবর্তী স্টেপ অর্থাৎ সেক্সুয়াল রিপ্রোডাকশান ইন ফ্লাওয়ারিং প্ল্যান্টসের একটা গুরুত্বপূর্ণ টপিক হলো ডবল ফার্টিলাইজেশন ইন ফ্লাওয়ারিং প্ল্যান্টস। ডবল ফার্টিলাইজেশন উদ্ভিদের একটা স্পেসিফিক পদ্ধতি এবং এই স্পেসিফিক পদ্ধতির মাধ্যমেই উদ্ভিদের যৌন জনন সম্পন্ন হয়। এই সমগ্র প্রক্রিয়াটা আসলে কতগুলি স্পেসিফিক প্রক্রিয়ার সমষ্টি এবং সেই স্পেসিফিক প্রক্রিয়াগুলো সম্পন্ন হওয়ার পরে সর্বশেষে উদ্ভিদের ডবল ফার্টিলাইজেশন ঘটে। তো শুরু করা যাক ডবল ফার্টিলাইজেশন বিভিন্ন প্রক্রিয়াগুলো, তার শুরুর বিভিন্ন প্রক্রিয়াগুলো। ডবল ফার্টিলাইজেশন হতে গেলে সরাসরি কখনোই উদ্ভিদের ডবল ফার্টিলাইজেশন সম্ভব নয়। প্রথম স্টেপ কি না, একটা ফুল ফুটে আছে, তো সেই ফুলের গর্ভমুণ্ডে বিভিন্ন প্রজাতির পরাগরেণু সেখানে এসে পড়তেই পারে এবং বিভিন্ন প্রজাতির পরাগরেণু এসেই তো অঙ্কুরিত হতে পারে না এবং তারা কোনোদিন অঙ্কুরিত হয়ও না। কেবলমাত্র একই প্রজাতির পরাগরেণুটাই সেই উদ্ভিদের গর্ভমুণ্ডে অঙ্কুরিত হতে পারে। এর জন্য স্পেসিফিক প্রক্রিয়া আছে যেটা আমরা পড়ব পরবর্তী ভিডিওতে দেখতে পাবো, পোলেন স্টেলি ইন্টারাকশন। সেই পোলেন স্টেলি ইন্টারাকশনের মাধ্যমে একটা উদ্ভিদ চিহ্নিত করে যে তার নিজ পরাগরেণু কোনটা এবং সেই নিজ পরাগরেণুটাকে চিহ্নিত করার পর তারপর তার অঙ্কুরোদ্গম শুরু হয়। সেটা একটা স্পেসিফিক প্রক্রিয়া। কিন্তু সেটা শুরু করার আগে আমরা সাধারণ কিছু আইডিয়া এই ভিডিওটাতে কালেক্ট করব। কি আইডিয়া কালেক্ট করব না, আমরা জানি যে কোনো যৌন জননের ক্ষেত্রে একটা পুংগ্যামেট দরকার হয় আর একটা স্ত্রী গ্যামেট দরকার হয়। আমরা এই ভিডিওতে দেখব যে উদ্ভিদের সপুষ্পক উদ্ভিদের পুংগ্যামেট কীভাবে সৃষ্টি হয় আর স্ত্রী গ্যামেট কীভাবে সৃষ্টি হয়। প্রথমে শুরু করা যাক উদ্ভিদের পুংগ্যামেট কীভাবে সৃষ্টি হয়। ডেভেলপমেন্ট অফ মেল গ্যামেটোফাইট। এটা একটা গর্ভকেশর চক্রের ছবি, এই তার গর্ভমুণ্ড। তো সাপোজ এই গর্ভমুণ্ডতে বিভিন্ন ধরনের পরাগরেণু এখানে এসে পড়েছে। তো সেই পরাগরেণুগুলোর মধ্যে এই প্রজাতির নির্দিষ্ট পরাগরেণুকে সে চিহ্নিত করবে পোলেন স্টিলি ইন্টারাকশনের মাধ্যমে। চিহ্নিত করার পর ওই নির্দিষ্ট পরাগরেণুটার অঙ্কুরোদ্গম শুরু হয়। তো অঙ্কুরোদ্গম শুরু করার আগে বলে রাখি, এই পরাগটার ভেতরে একটা হ্যাপ্লয়েড নিউক্লিয়াস আছে। এই হ্যাপ্লয়েড নিউক্লিয়াসটা পরাগরেণু অঙ্কুরিত হওয়ার পর পরাগনালী গঠন হয়। সেই পরাগনালী গঠনের পূর্বে বা পরে এনি টাইম তো সেই নিউক্লিয়াসটা বিভাজিত হয়ে দুটো অসম আকৃতির নিউক্লিয়াস গঠন করে। এবং উভয় নিউক্লিয়াসই নিশ্চয়ই হ্যাপ্লয়েড হবে। যেহেতু হ্যাপ্লয়েড থেকে সমবিভাজন হচ্ছে তাই সবাই হ্যাপ্লয়েড নিউক্লিয়াস। ধরা যাক এই পরাগরেণুটার পরাগনালী গঠনের পূর্বেই তার অঙ্কুরোদ্গম স্টার্ট হয়েছে এবং সেই অঙ্কুরোদ্গমে দেখা যাচ্ছে যে ওর হ্যাপ্লয়েড নিউক্লিয়াসটা বিভাজিত হয়ে দুটো অসম আকৃতির নিউক্লিয়াস গঠন করেছে। একটা বড় আকারের নিউক্লিয়াস আর একটা ছোট আকারের নিউক্লিয়াস। বড় আকারের নিউক্লিয়াসটাকে বলা হয় জনন কোষাধার নিউক্লিয়াস। কি বলা হয়? জনন কোষাধার নিউক্লিয়াস, অথবা ইংলিশে বলা হয় জেনারেটিভ নিউক্লিয়াস। আর অপেক্ষাকৃত ছোটটাকে বলা হয় টিউব নিউক্লিয়াস বা নালিকা নিউক্লিয়াস। এরপর পরাগরেণী সৃষ্টি হচ্ছে, পরাগনালীর সৃষ্টি হচ্ছে। ধরা যাক এখান থেকে আমার পরাগনালী স্টার্ট হয়েছে, তাহলে ছবিটা কেমন দাঁড়াবে?
এই সময় টিউব নিউক্লিয়াসটা আর বিভাজিত হতে পারে না। কেন বিভাজিত হতে পারে না? টিউব নিউক্লিয়াসটা আকারে খুব ক্ষুদ্র, ছোট। আমরা জানি কোষ বিভাজনে পড়েছিলাম যে একটা কোষ বিভাজিত হওয়ার জন্য তার একটা রেশিও দরকার, সাইটোপ্লাজম ইজ টু সেল অর্গানেলস। তো সেই রেশিওটা যদি কমপ্লিট না করতে পারে কোনো সেল কোনোদিন বিভাজিত হতে পারে না। তো সেইখান ক্ষেত্রে দেখতে গেলে টিউব নিউক্লিয়াসটা আকারে এতটাই ছোট যে সেই রেশিও মেনটেন হয় না, তাই টিউব নিউক্লিয়াস বিভাজিত হয় না। বিভাজিত হয় জেনারেটিভ নিউক্লিয়াস, এবং জেনারেটিভ নিউক্লিয়াস বিভাজিত হওয়ার পর ওখান থেকে দুটো মেল গ্যামেট, দুটো হ্যাপ্লয়েড মেল গ্যামেট, হ্যাপ্লয়েড কথাটা বারবার বলতে হবে কেন, যেহেতু এটা এন, দুটো হ্যাপ্লয়েড মেল গ্যামেট তৈরি করবে, যে মেল গ্যামেটটা পরবর্তী ক্ষেত্রে ডবল ফার্টিলাইজেশনে সাহায্য করবে। তাহলে এই হলো ডেভেলপমেন্ট অফ মেল গ্যামেটোফাইট। তাহলে স্টেপ বাই স্টেপ যদি বলা যায় যে মেল গ্যামেটোফাইট কীভাবে সৃষ্টি হয়, তাহলে বলতে হবে একটা উদ্ভিদের গর্ভমুণ্ডে বিভিন্ন প্রজাতির পরাগরেণু এসে পড়ে। সেই পরাগরেণুগুলির মধ্যেই ওই নির্দিষ্ট প্রজাতির পরাগরেণুটার অঙ্কুরোদ্গম শুরু হয়। 2, অঙ্কুরোদ্গমের সময় শুষ্ক পরাগরেণুটি গর্ভমুণ্ড থেকে জলীয় রস শোষণ করে তার রসস্ফীতি ঘটে, এবং রসস্ফীতি ঘটার পর তার অঙ্কুরোদ্গম শুরু হয়। এই সময় কোষের মধ্যে অবস্থিত হ্যাপ্লয়েড নিউক্লিয়াসটি বিভাজিত হয়ে দুটি অসম আকারের অপত্য নিউক্লিয়াস গঠন করে। একটি বড় আকারের নিউক্লিয়াস যাকে বলা হয় জেনারেটিভ নিউক্লিয়াস, এবং একটি ছোট আকারের নিউক্লিয়াস যাকে বলা হয় টিউব নিউক্লিয়াস। পরবর্তী ক্ষেত্রে যখন পরাগনালী গঠন হচ্ছে, তো পরাগনালী গঠনকালে ওই জেনারেটিভ নিউক্লিয়াসটি পুনরায় বিভাজিত হয় এবং বিভাজিত হয়ে গিয়ে দুটি হ্যাপ্লয়েড মেল গ্যামেট সৃষ্টি করে, এবং টিউব নিউক্লিয়াসে কোনো বিভাজন হয় না। টিউব নিউক্লিয়াস অবিভাজিত অবস্থায় পরাগনালীর মধ্যে পড়ে থাকে। তো বোঝা গেল এইভাবে মেল গ্যামেটোফাইট সৃষ্টি হয়। এরপর আমাদের পড়তে হবে কিভাবে ফিমেল গ্যামেটোফাইট সৃষ্টি হয়। ডেভেলপমেন্ট অফ ফিমেল গ্যামেটোফাইট, এটা আগেরটা তুলনায় একটু জটিল প্রক্রিয়া। তো সেই জটিল প্রক্রিয়াকে আমাদের সহজ সরলভাবে বুঝতে হবে। তো তার আগে আমাদের পুরনো ছবিটা একবার ভেবে নেওয়া যায়। গর্ভকেশর চক্র, গর্ভকেশর চক্রের এই নিচেরটা হলো গর্ভাশয় বা ডিম্বাশয়, তার ভিতরে থাকে ডিম্বক, তার ভিতরে থাকে ভ্রূণস্থলী। এই যে এরিয়াটা, মানে সবচেয়ে ভিতরের যে স্তর, এই ভিতরের স্তরটাই হচ্ছে এমব্রায়ো স্যাক বা ভ্রূণস্থলী। ওর বাইরে আছে ডিম্বক, তার বাইরের অংশটাকে বলা হয় গর্ভাশয়। তো যাই হোক, এই ভ্রূণস্থলীর মধ্যে আছে একটা হ্যাপ্লয়েড নিউক্লিয়াস, যে নিউক্লিয়াস থেকে আমাদের ওভাম বা ফিমেল গ্যামেটোফাইট তৈরি সৃষ্টি হবে। তো কীভাবে মেল গ্যামেটোফাইট সৃষ্টি হওয়ার সময় আমরা দেখেছিলাম যে পরাগরেণুর মধ্যে অবস্থিত হ্যাপ্লয়েড নিউক্লিয়াসটার দুবার বিভাজন ঘটেছিল। ফার্স্ট টাইম বিভাজন হওয়ার পর দুটো অসম আকারের কোষ গঠিত হয়েছিল, এবং সেকেন্ড টাইম বিভাজনের সময় বড় আকারের জেনেটিক কোষ থেকে মেল গ্যামেটোফাইট সৃষ্টি হয়েছিল। এখানে একই বিভাজন ঘটে, কিন্তু সেখানে ছিল দুবার, এখানে ঘটে 3 বার। কীভাবে ঘটে? এই নিউক্লিয়াসটার বিভাজনকে একটু সহজভাবে দেখানো যায়। এই ধরা যাক আমার একটা হ্যাপ্লয়েড নিউক্লিয়াস ভেতরে আছে। তো প্রথমে সেখান থেকে সমবিভাজন ঘটে, অর্থাৎ মাইটোসিস 1 গঠন করার পর দুটো কোষ গঠিত হয়। সেই উৎপন্ন কোষ দুটি পুনরায় বিভাজিত হয় মাইটোসিস 2, মাইটোসিস 1, মাইটোসিস 2 বিভাজিত হওয়ার পর 4টে অপত্য হ্যাপ্লয়েড কোষ তৈরি হয়, এবং সেইগুলো তৈরি থেকে আবার পুনরায় মাইটোটিক 3, মাইটোটিক 3 কোষ বিভাজনের মাধ্যমে 1, 2, 3, 4, 5, 6, 7, 8 8টা হ্যাপ্লয়েড নিউক্লিয়াস তৈরি করে। এই 8টা হ্যাপ্লয়েড নিউক্লিয়াসের মধ্যে একটা থেকেই তৈরি হয় ডিম্বাণু বা ওভাম। কিভাবে?
এই ছবিটাকে এবার একটু আমরা ডিটেলসে দেখব। ধরা যাক ওই ভ্রূণস্থলীর ভিতরে ওই একটা নিউক্লিয়াস আছে, সেটা মাইটোসিস 1 হলো। মাইটোসিস 1-এর পর ওই একটা নিউক্লিয়াস থেকে দুটো নিউক্লিয়াস তৈরি, দুটো নিউক্লিয়াস সৃষ্টির পর তাদের আবার বিভাজন ঘটেছে, মাইটোসিস 2 গঠন হওয়ার পর চারটে কোষ তৈরি হয়েছে, 1 2 3 4, চারটে কোষ তৈরি হয়েছে। চারটে কোষ সৃষ্টির পর ওখানে চারটে কোষ থেকে পুনরায় 8টা কোষ সৃষ্টি হয়েছে। তো সেই 8টা কোষের ছবি এবার ভালো করে আঁকতে হবে। 8টা কোষের মধ্যে 3টে কোষ নিচের দিকে চলে যায়, উপরের দিকে থাকে দুটো নিউক্লিয়াস, মাঝখানে পড়ে থাকে দুটো নিউক্লিয়াস, এবং এই দুটো নিউক্লিয়াসের সঙ্গে আর একটা নিউক্লিয়াস। এই হলো 8টা নিউক্লিয়াসের বিভাজন। এবার কোনটাকে কি নিউক্লিয়াস বলে? নিচের দিকে যে 3টে নিউক্লিয়াস রয়েছে তাদেরকে বলা হয় প্রতিপাদ কোষ সমষ্টি, তাদেরকে বলা হয় প্রতিপাদ কোষ সমষ্টি। উপরের দিকে যে এই দুটো কোষ, দুটো নিউক্লিয়াস অবস্থান করছে তাদেরকে বলা হয় সাহায্যকারী কোষ, সাহায্যকারী নিউক্লিয়াস। আর তাদের সঙ্গে যে নিউক্লিয়াসটা অ্যাটাচ আছে সেটাই হলো ডিম্বাণু নিউক্লিয়াস। আর মধ্যিখানে দুটো নিউক্লিয়াস আছে, যে দুটো নিউক্লিয়াস পরবর্তী ক্ষেত্রে পরস্পরের সঙ্গে অ্যাটাচ হয়ে যায়। অ্যাটাচ হয়ে গিয়ে এই দুটো নিউক্লিয়াস পরবর্তী ক্ষেত্রে ডিপ্লয়েড নিউক্লিয়াসে পরিণত হয়, এবং যাকে আমরা বলি নির্ণীত নিউক্লিয়াস। তাহলে বোঝা গেল 8টা নিউক্লিয়াস সৃষ্টি হলো, সেই 8টা নিউক্লিয়াসের তারপর বিভাজন ঘটে। বিভাজন বলতে তাদের ডিফারেন্সিয়েশন ঘটে। ডিফারেন্সিয়েশন ঘটার ফলে তারা এইভাবে অবস্থান করে, এবং অবস্থান করার পর সেখান থেকে ডিম্বাণু আলাদা করে ডিফারেন্সিয়েটেড হয়। এইভাবে একটা উদ্ভিদের ফিমেল গ্যামেটোফাইট সৃষ্টি হয়। তাহলে ফিমেল গ্যামেটোফাইট কীভাবে সৃষ্টি হয় সেটাকে যদি পয়েন্ট ওয়াইজ বলা যায় তাহলে কী বলতে হবে না, বলতে হবে সপুষ্পক উদ্ভিদের গর্ভাশয়ের ভ্রূণস্থলীতে অবস্থিত হ্যাপ্লয়েড নিউক্লিয়াসটি 3বার মাইটোসিস বিভাজন ঘটে। এই 3বার মাইটোসিস বিভাজনের ফলে 8টি হ্যাপ্লয়েড নিউক্লিয়াস সৃষ্টি হয়। যে 8টি নিউক্লিয়াসের মধ্যে 3টি নিউক্লিয়াস কোষের নিচের দিকে অবস্থান করে, অর্থাৎ মেরুর দিকে অবস্থান করে, যাদেরকে বলা হয় প্রতিপাদ কোষ সমষ্টি। 2টি নিউক্লিয়াস অপর মেরুতে অবস্থান করে, যাদেরকে বলা হয় সাহায্যকারী নিউক্লিয়াস। সেই সাহায্যকারী নিউক্লিয়াসের সঙ্গে একটি অপেক্ষাকৃত বড় নিউক্লিয়াস অ্যাটাচ থাকে, যেটাকে বলা হয় ডিম্বাণু নিউক্লিয়াস। অবশিষ্ট 2টি নিউক্লিয়াস মধ্যখানে অবস্থান করে, যে নিউক্লিয়াস দুটি পরবর্তী ক্ষেত্রে পরস্পরের সঙ্গে সংযুক্ত হয়ে যায় এবং সংযুক্ত হয়ে গিয়ে ডিপ্লয়েড নির্ণীত নিউক্লিয়াস সৃষ্টি করে। বোঝা গেল? আশা করি ডেভেলপমেন্ট অফ মেল গ্যামেটোফাইট অ্যান্ড ফিমেল গ্যামেটোফাইট দুটোই বোঝা গেছে এই ভিডিওতে। পরবর্তী ভিডিওতে আমরা যাব পোলেন আর স্টিলির ইন্টারাকশন কীভাবে হচ্ছে তার ডিটেলস সম্পর্কে। আশা করি এটা বোঝা গেছে। কোনো কোয়ারি থাকলে কমেন্ট বক্সে জানাতে পারো।